তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। ক্রাইসিসে, দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় লোডটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি। ছাত্রদের উদ্দেশ্য করে এরপরে গুলি ছোড়া হচ্ছে। কি অবস্থা ভাই? ওইদিকে আমাদের স্টুডেন্টদেরকে গুলি করতেছে ভাইয়া। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন আনসার বাহিনীকে সারা জীবনের জন্য একবারে নিষিদ্ধ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি মিথ্যা কথা বলছি না, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আনসার বাহিনীদেরকে পুরো বাংলাদেশ থেকে সরাসরিভাবে একেবারে বাতিল ঘোষণা করে দিয়েছে ডক্টর ইউনূস। সেই সাথে ডক্টর ইউনূসের বাসা কিন্তু ঘেরাও করে ফেলেছে মাদ্রাসার শিক্ষার্থীরা। হঠাৎ করে মাদ্রাসার শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করেছে। সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত ভিডিওতে সব কিছু আপনারা দেখতে পারবেন, তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের বর্ডার গার্ডের বিজিবিরা বিএসএফ কি আসলেই তাড়িয়ে দিয়েছে, ভারতের বিএসএফরা কি আসলেই ভয় পেয়েছে, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। কোনো গোপন তথ্য থাকবে না, সব ফাঁস হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সত্য মিথ্যা আজকের এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে চলুন এই ভিডিওটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। দর্শক, টানা 10 ঘন্টা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সংঘর্ষের পর শিক্ষার্থীদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা। এ সময় বেশিরভাগ আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করলেও আটকা পড়েন শতাধিক সদস্য। সবকিছু স্বাভাবিক হওয়ার পর রাতেই তাদের প্রিজন ভ্যানে করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। মধ্যরাতে কিছু আনসার সদস্যকে আত্মসমর্পণ করতেও দেখা গিয়েছে। এ সময় কিছু আনসার সদস্যকে নিজেদের ইউনিফর্ম খুলে ফেলতেও দেখা গিয়েছে। হাত জোর করে ক্ষমাও চেয়েছে কেউ কেউ। পরে সেনা সদস্যদের উপস্থিতিতে পুলিশ কর্মকর্তারা তাদের নাম খাতায় লিপিবদ্ধ করে প্রিজন ভ্যানে তোলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত কর্মকর্তারা। তো দর্শক, আনসার বাহিনীকে কি নিষিদ্ধ করা উচিত? জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে ওনার উন্নতি হয়েছে। আমরা তাকে ওসেকে ছিল অনেস্ট ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি। উনি মোটামুটি ভালো আছেন। তবে আমাদের সাথে এই 5 জনের মধ্যে 2 জন তাদের সার্জারি লাগছে। নিউরো সার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন, আর একজনকে নেবেন, আজকেই তাদের সার্জারি করবেন। তো বাকি রুগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর বাকি যে 3 জন আছেন ওরা ভালো আছেন। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যেসব চিকিৎসক নার্সরা আমাদের সহযোগিতা করে, আমরা সবসময় যে কোনো ক্রাইসিসে, দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় লোডটা আমরা বেয়ার করি এবং আমরা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি। আর একটা বিশেষ বিষয় আমি বলতে চাই, আমাদের এখানে এখনও 100 জন ভর্তি আছে। টোটাল 850 জন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। 2000-এর উপরে রুগী আসছিলেন, তার মধ্যে 850 জন আমাদের এখানে ভর্তি হয়েছেন। এখনও আমাদের কাছে 100 জন রুগী আছে। এর মধ্যে আইসিইউতে আছে 9 জন, আর অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে আছে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, ইএনটি, এই ওয়ার্ডগুলোতে আমাদের রুগীরা আছে। তো বেশিরভাগ আইসিইউতে যে কয়েকজন আছে, আপনারা জানেন যে আইসিইউতে থাকা মানে তাদের অবস্থা একটু ক্রিটিক্যাল। বাকিরা আশা করি তারা সুস্থ হয়ে যাবে। আর আমরা বিনা পয়সায়, বিনা খরচে, আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না, কিন্তু আমরা এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা আছেন তাদের জন্য আমরা সব কিছু বিনামূল্যে ব্যবস্থা করছি এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি, যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয়। সেই জন্য আমরা তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি। আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো। আপনারা জানেন যে এই রুগীগুলো বেশিরভাগ বুলেট ইনজুরির রুগী। তো বুলেট ইনজুরি মানে এখানে একটা ইনফেকশনের চান্স থাকে। তো ভিজিটর একটু নিয়ন্ত্রণ করা দরকার। আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই। আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখবো যে আপনারা রুগীর কাছে যাবেন না, অপ্রয়োজনে যাবেন না। তারা সুস্থ হয়ে যাক, আমরা সেই দোয়া করি, আপনারাও সেই দোয়া করেন। আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন।
আচ্ছা, আমরা আপনাদের মাধ্যমে তাদের আপডেটে দুইজনের অবস্থা একটু খারাপ, মানে খারাপ বলতে তাদের সার্জারি লাগছে, তাদের ইন্ট্রাক্রেনাল হেমোরেজ হয়েছে, মাথার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেই কারণে এই দুজনের সার্জারি লাগছে। আর বাকিদের সার্জারি লাগবে না, কনজারভেটিভ ট্রিটমেন্টে ইনশাআল্লাহ ওনারা ভালো হয়ে যাবে। ওনারা আমার ছাত্র না, অন্য কিছু। আচ্ছা, আমরা বলি যে গতকালকে আপনারা যে ঘটনাটি দেখেছেন যে একদল আনসার সদস্য যার সবার সমর্থন ছিল না, তারা যে দাবিটাকে আন্দোলন করছিল যে তাদের জাতীয়করণ, উপদেষ্টারা সহ কিন্তু তাদেরকে আশ্বস্ত করেছে, কিন্তু হয়ে গেছে আরেক দল তাদেরকে দালাল বলে তারা একটা আন্দোলন তারপরেও বজায় রেখেছে। এবং তাদের মূল পরিকল্পনাটা ছিল যে কালকে 40-45 হাজার আনসারকে দিয়ে সচিবালয়ে ঘিরে রাখা এবং উপদেষ্টাদেরকে বের হতে না দিয়ে সচিবালয়ে একটা তাণ্ডব চালানো, যেটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সহ আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে আনসারের দুইটা আপনার প্রক্রিয়া আছে, একটা হচ্ছে যে ব্যাটালিয়ন, সেখানে প্রায় 18,000 সদস্য, আর যারা ব্যাটালিয়ন ছাড়া সেখানে প্রায় আপনার 5 লক্ষের মতো সদস্য। মূলত এইটা পতিত স্বৈরাচার সরকারের একটা উস্কানি, একটা ষড়যন্ত্র ছিল যে একটা নৈরাজ্য তৈরি করা, এবং ওখানে আনসারের মধ্যে সরকারের দোসরদেরকে ঢুকিয়ে দিয়ে রাতে মূলত একটা নৈরাজ্য তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তখন ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে, আমরা পল্টন থেকে আমরা এসেছি, এবং আমাদের ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে গেছে। সেখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেন যে তারা যদি দাবি দেওয়া আদায় করতে আসতো, এই আন্দোলনের খুবই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ সহ আরো কয়েকজনকে তাদেরকে কিন্তু মারধর করে ফেলে পালিয়েছে। যে স্ক্রিনের এক অংশে একটা ভিডিও দেখাচ্ছে, গতকালকে থেকে মানে গতকালকে রাত্র থেকে এই ভিডিওটা খুবই ভাইরাল। ডক্টর ইউনূস সাহেবের বাসভবন অভিমুখে রওনা করেছিলেন আমাদের মাদ্রাসা শিক্ষকদের একাংশ, যারা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক। তো তাদের যে দাবি দেওয়া, অন্তত আজকের এই দিনটাতে এসে সেটা কতটুকু সঠিক বা কতটুকু যৌক্তিক, এ নিয়ে ফেসবুকে চলছে তুমুল সমালোচনা। তো আমি এই ভিডিওটা দেখার পরে বেসিক্যালি ইবতেদায়ী মাদ্রাসা সম্পর্কে আমার ওইরকম আইডিয়া ছিল না, তো একটু ঘাটাঘাটি করলাম। তো তারপরে বিষয়টা সম্পর্কে আমি বুঝতে পারলাম, বা হুজুরদের এই যে দেশের একটা জরুরি অবস্থা চলছে, বন্যা চলছে বিভিন্ন জায়গায়, এর মাঝখানে তাদের এই আন্দোলনটা কতটুকু যৌক্তিক বা আরো নানান বিষয় এখানে আলোচনা উঠে এসেছে। প্রথমত আন্দোলনটা যৌক্তিক, কিন্তু সময়টা হয়তো তারা রং চয়েস করেছে। এখন এই রং চয়েস করার কারণ কি, এটারও একটা বিষয় আছে। আবার তারা যখন এই আন্দোলনে আসছে তাদেরকে বলা হচ্ছে ওলামা লীগ। সর্বশেষ 2019 সালে বা 20-এর দিকে হুজুররা এই আন্দোলনটা একবার করেছিল, তখন তাদেরকে বলা হয়েছিল তারা জামাত শিবির। তো আজকে আবার তাদের নামকরণ হয়ে গেছে ওলামা লীগ। এখন আসলে তাদের দাবিটা কি, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, ভিডিওটা সঠিক কিনা? ভিডিওটা সঠিক, গত একদিন আগের দৃশ্য এটা। আর তাদের দাবি দাওয়াগুলা কি আসেন আবার দেখে। আমি একটা কথা বলি, এই দেশে মুখে মুখে আমরা যতটুকু ইসলামকে লালন করি, পালন করি, কর্মে ঠিক তার কিন্তু বিপরীত চিত্র। গত 39 বছর যাবৎ এই যে ইবতেদায়ী শিক্ষকরা, তারা কোনো ধরনের জাতীয়করণ হতে পারেন নাই। কেন পারেন নাই? 15 বছর আগে আওয়ামী লীগ সরকার, আগে বিএনপি সরকার ছিল, জামাত সরকারের সাথে যৌথ একটা সরকার ছিল, জামাত এবং বিএনপি। তখন অন্তত তাদেরকে একটু ফেসিলিটিস দেওয়ার দরকার ছিল। ধরে নিলাম আওয়ামী লীগ মানে হুজুরদের বিপরীত অবস্থান নেয়, আওয়ামী লীগ ক্ষমতা আসলে হুজুররা লাঞ্ছিত হয়, কিন্তু এর আগে যখন তারা ক্ষমতায় ছিল তারাও কেন করেননি? এখানে নানান স্টোরি আছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা শুধু না, আজকে সারা বাংলাদেশের যেই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেখানে ন্যূনতম একটা নামমাত্র বেতনে আমাদের আলেমরা কিন্তু আসলে দিনানিপাত করে। এখন আসুন, ইবতেদায়ী মাদ্রাসাটা কি বা তারা কেন আজকে রাজপথে নেমে এসেছে? প্রথমত হচ্ছে, আমরা প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করি, জেনারেল লাইনে যে প্রাইমারি স্কুলের পড়াশোনাটা, আরবি লাইনে ঠিক ওই জাতীয় পাঠ্যক্রম সহ আরো কিছু আরবি শিক্ষা শেখানো হয়, সেটা হচ্ছে ইবতেদায়ী। মানে জেনারেল লাইনের প্রাথমিক ইকুয়াল টু আরবি লাইনের ইবতেদায়ী, হাফিজিনা সেটা আলাদা একটা সেকশন। আধুনিক শিক্ষার সাথে আরবি শিক্ষাটাই কানেক্টেড থাকে। এখন তাদের বক্তব্য যে প্রাইমারি বিদ্যালয়ের মতন তারা গত 39 বছর বাংলাদেশকে শিক্ষা দীক্ষা দিয়ে আসছে। যেহেতু মাদ্রাসা পর্যায়ে আমরা প্রাইমারি শিক্ষা নিয়ে শিক্ষা বিস্তার করে চলেছি, সেটা বিবেচনা করে গত বিভিন্ন সরকার আমাদেরকে জাতীয়করণের আশ্বাস দিয়েছে, কিন্তু দিন শেষে আসলে কেউই কথা রাখে নাই। আর যার কারণে তারা আপনার এখন যে সারা বাংলাদেশে যে আন্দোলনগুলো হচ্ছে, বা সবাই সচিবালয় ঘেরাওয়ের দিকে যাচ্ছে, বা বিভিন্ন সময় ডক্টর ইউনূসের বাসভবনের দিকে যাচ্ছে, তো তারাও মনে করছে যে হ্যাঁ, এখন যদি আমরা সেখানে যাই কাজে দিবে। তবে ছোট একটু কাজও হয়েছে। তাদের যে দাবি দেওয়া, সেটা কি বলা হয় যে উপদেষ্টাদের পক্ষ থেকে একজন এসে সেই দাবি দাওয়াগুলা লিখিত আকারে তারা যেটা দিয়েছে সেটা গ্রহণ করেছে, আর এটা নিয়ে কাজ করবে আশ্বস্ত করেছে। এখন এই ভিডিওটা নিয়ে কেন আসলে এত আলোচনা বা সমালোচনা? প্রথম সমালোচনার কারণ হচ্ছে ওই যে বললাম না, দেশের যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে হুজুরদের মাঠে নামাটা ছিল রং, বাট তাদের দাবিগুলা শতভাগ সঠিক। এখন যেহেতু তারা আলেম শ্রেণী, তো সেই ক্ষেত্রে তারা আসলে এই মুহূর্তে ভাবতেছে আর কি। অতীতে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হচ্ছে কি যাই হইতো সব শেখ হাসিনামুখী হইতো। এখনো একটা দৃশ্য যেটা আমরা বুঝতে পারতেছি, যাই হোক সবাই ডক্টর ইউনূসমুখী যাচ্ছে। তবে আমি আমাদের আলেমদেরকে এতটুকু বলি যে আপনারা একটু ধৈর্য ধরেন। আশা করি অন্তত এইবারে যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের কাছে আপনাদের যে দাবি দাওয়াগুলো আপনারা পৌঁছে দিয়েছেন, কিছুটা হলেও কাজ হয়তো বা হবে। আবার
এত অল্প সময়ে আসলে অনেক কিছু, অনেক প্রেশার, অনেক চাপ আছে তাদের উপরে, সেটা হয়তো সম্ভব না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি আলেমরা সম্মানের মানুষ, তাদের পরিবার আছে, তাদের বাচ্চা কাচ্চা সংসার আছে। 39 বছর যাবত তারা যেই সিস্টেমটার জন্য লড়াই করে যাচ্ছে, তাদের যে দাবি দেওয়াগুলো সেটা পূরণ করে দেওয়া হোক। এই দেশে মুখে মুখে ইসলাম, যে মাঝখানে বললাম না সবাই করি, কিন্তু আপনার এলাকার মসজিদের হুজুরের বেতন বাড়ানোর ব্যাপারে এলাকাবাসী উদাস। এলাকার মধ্যে একটা এতিমখানা আছে, সেখানে হুজুর 5-7 হাজার 10,000 টাকা বেতনের চাকরি করতেছে, তার বেতন বাড়ানো নিয়ে এলাকাবাসী উদাস। আমার এলাকায় একটা মাদ্রাসা মসজিদ যাই আছে, সেখানে যারা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালায়, এবার শুধুমাত্র মুসলিমদের বেলা না, হিন্দুদেরও আমি দেখছি যে মন্দির আছে বা আরো যে ইয়াগুলো আছে, সেখানেও খুবই নামমাত্র বেতনে তারা আসলে এখানে সার্ভিস দিয়ে থাকে। তো আমরা মুখে মুখে ফেসবুকে একদম উল্টাপাল্টা কি বলে আউলাই ফেলতেছি, আবার এই হুজুরদের যে ভিডিওটা ভাইরাল করা হয়েছে এটাও নাকি আরেকটা শ্রেণী কাটপিস করে ভাইরাল করছে। তবে এটা সত্য, বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম বলতে আমরা ইসলাম বুঝি, মাযহাব বুঝি, কিন্তু এরপরে যে কত রঙের ফেরকা ফোরকা আরো কত গ্রুপ এইটা সেইটা, বাঙালি কিন্তু এগুলো জানতো না। এই অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা দেখি একে অন্যের বিরুদ্ধে কথা বলে, একে অন্যরে কাফের বলে, দালাল বলে, ভুয়া বলে। আবার যে ধরেন হুজুরদের আন্দোলন এখন এটা ওলামা লীগ বানাই দেওয়া হয়েছে, আবার এদেরকে একসময় জামাত শিবির বানানো হইতো। এই ধাক্কাধাক্কি বন্ধ করা উচিত। এগুলো হচ্ছে নোংরা চিপ মেন্টালিটির যে পলিটিশিয়ান বা বিচি নেতা আমরা ফেসবুকে আছি, এগুলো তাদের কর্মকাণ্ড। ঠিক আছে, তাদের আন্দোলনটা যৌক্তিক, তবে সময়টা রং ছিল। তো তারপরেও তাদের এই দাবি দাওয়াগুলো আলোচনা করে এগুলো যেন জাতীয়করণ করা হয়, আমি আমার জায়গা থেকে এতটুকু দাবি। আমাদের 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটির পূর্বাপর ঘটনা, মানে গণ অভ্যুত্থানের আগের 3-4 দিনের ঘটনা, আর গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে দেশের ভেতরে এবং দেশের বাইরে, মনে হচ্ছে যে সবকিছু অলৌকিকভাবে এমনভাবে ঘটছে যার কমান্ড বা আমরা বলি যে লাটাই বা সুতো, মনে হচ্ছে আমাদের কারোর হাতে নাই। প্রকৃতিগতভাবেই অনেকগুলো ঘটনা ঘটছে। যেমন ধরুন যে এই মুহূর্তে যে বন্যা, বলা হচ্ছে গত 100 বছরে এমন বন্যা আর কখনো হয়নি। আবার এই বন্যাকে কেন্দ্র করে যা কিছু ঘটছে বাংলাদেশের মানুষের মধ্যে, ইতিবাচক নেতিবাচক, এটির যে ফল আগামী বাংলায় কিভাবে মানুষকে প্রভাবিত করবে তাও আমরা বলতে পারছি না। টিএসসিতে প্রচুর ত্রাণ কালেকশন হচ্ছে, যে যার অবস্থান থেকে প্রায় সবাই ত্রাণের যে কর্মকাণ্ড সেখানে অংশগ্রহণ করছে। সরকারি বেসরকারি যে ত্রাণের উদ্যোগ, এটি স্মরণকালের যাকে বলে স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ কার্যটি পরিচালনা করা হচ্ছে। এবং এই বন্যায় যে ক্ষয়ক্ষতি, বিশ্বাস করেন এমন ক্ষয়ক্ষতি আমি কখনো দেখিনি। 70 একবার খুব ভয়াবহ বন্যা হয়েছিল পাকিস্তান জামানাতের দক্ষিণ অঞ্চলে এটিকে বলা হয় বড় বন্যা। সেটা আমরা দেখেছিলাম। আর এরশাদের সময়টাতে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, এটা উলিশ চর এই জায়গাটিতে। তো তখন সেখানে মানুষ, সাপ, কীটপতঙ্গ, পশু পাখি সবার জীবন মানে একসাথে মরেছে। আর যারা বেঁচে ছিল, মানুষ পশু পাখি সব একসাথে বেঁচে ছিল, তাদের মধ্যে একটা এমন বন্ধন তৈরি করে দিয়েছিল প্রকৃতি, কোনো সাপ মানুষকে কামড়ায়নি, আর মানুষও কোনো সাপকে দেখে ভয় পায়নি। একই গাছে সাপ, একই গাছে মানুষ বসে আছে। ঠিক এইবারের যে বন্যা, যে বন্যাতে পানিবন্দী হয়ে আছে প্রথম আলোর খবর অনুযায়ী আজকে যখন করেছি 10 লাখ লোক, একেবারে অ্যারেস্টেটেড বাই ওয়াটার। আর এই বন্যা কবলিত লোকজনের সংখ্যা 20 লাখ ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন। এই 20 লাখ লোকের আপনি গড়ে আপনি চিন্তা করেন কতগুলো মুরগির খামার, কতগুলো গরুর খামার, কতগুলো মাছের খামার, মাছের ঘের, কি পরিমাণ ফসল, ঘর বাড়ি জায়গা সম্পত্তি, এই কি পরিমাণ নষ্ট হয়েছে। আর এখন তো যেহেতু বন্যার পানিতে পুরো এলাকা তলিয়ে আছে, ফলে আমি বলতে পারছি না যে কত হেক্টর জমি এই নদীর ভাঙনে তলিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এটা এই বন্যার পানি নেমে যাওয়ার পরে বোঝা যাবে নদীর তীর কি পরিমাণ ভেঙেছে, মানে মানুষকে কতটা বাস্তুচ্যুত করেছে। তো এই যে ঘটনা, এটার মানে আপনার আমার কারো হাত ছিল না বাংলাদেশের। এখন আমরা অভিযোগ করছি ভারত খুলে দিয়েছে, ভারত আমাদেরকে জানাতে পারতো, এটা অনেক কিছু। কিন্তু আলটিমেটলি ভারতকেও আমাদের কিছু করার ছিল না, বৃষ্টি বন্ধ করার মতো টেকনোলজি ছিল না, কোনো কিছু ছিল না। প্রকৃতিগতভাবে এইরকম একটা গণঅভ্যুত্থানের পরে আমাদের জাতীয় জীবনে এরকম একটা বিপর্যয় তৈরি হয়ে গেল। এরপর সারা বাংলাদেশে প্রচণ্ড ভারত বিরোধী একটা মনোভাব, যাকে বলে একেবারে ঘৃণা, এমন পর্যায়ে চলে এসেছে যে বাংলাদেশে যারা ভারতীয় নাগরিক আছেন, কাজকর্ম করেন, তারা এতটা ভয় পেয়েছেন, এমনকি ভারতীয় যে রাষ্ট্রদূতের বাসভবন কিংবা ভারতীয় হাইকমিশনের যে অফিস, সেখানে গিয়ে দেখবেন যে রীতিমতো কান্নার রোল। এবং তারা এতটা আতঙ্কগ্রস্ত যে তাদের একটা খুব বড়, বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ভিসা সেন্টারটা তারা বাংলাদেশে স্থাপন করেছিল যমুনা ফিউচার পার্কের নিচতলাতে। এই ভিসা সেন্টারটি তারা বন্ধ করে দিয়েছে ভয়। তো এরকম যখন অবস্থা চলছে, তখন বাংলাদেশে যারা বিভিন্ন সময় ভারতের মদদে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ভারত মূলত আওয়ামী লীগকে তাদের হাতুড়ি হিসেবে, তাদের কোদাল হিসেবে, খুন্তা হিসেবে তারা ব্যবহার করে এদেশের ইসলামপন্থী মানুষের উপর যে জুলুম এবং অত্যাচার চালিয়েছে, সেটা জামাত ইসলামী, হেফাজত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে অন্য অসংখ্য ছোট বড়
ইসলামী যে সংগঠন রয়েছে সবাইকে তারা সন্দেহের তালিকায় রেখে গ্রেপ্তার করেছে, মামলা করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, তারপর জঙ্গি নাটক করেছে, দুধর্ষ সব যাকে বলা হয় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে যেভাবে কেবলমাত্র দাঁড়িয়ে রাখার অপরাধে, টুপি পরার অপরাধে, তারপরে এই পাজামা পাঞ্জাবি যেটা মাদ্রাসার ছেলেমেয়েরা পড়ে, এই ধরনের লেবাস থাকার কারণে, কোনো একটা মাদ্রাসা পরিচালনা করার কারণে, মসজিদের ক্ষতি হওয়ার কারণে, ইমাম হওয়ার কারণে দেখা গেল যে তারা সেই 2009 থেকে ক্রমাগতভাবে এতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন যে এই ইসলামপন্থী মানুষদের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ ঠিক বিচারপতি মানিকের প্রতি যেভাবে সাধারণ মানুষের ক্ষোভ তার চেয়ে কয়েকশো গুণ বেশি। তারা এই যে 5 তারিখের গণ অভ্যুত্থান এটিকে একটা আল্লাহর নিয়ামত হিসেবে তারা বিবেচনা করছেন ইসলামপন্থীরা। এবং এই সময়টিতে দেখবেন যে প্রায় সকল ইসলামপন্থী দলগুলো তাদের মধ্যে কতগুলো পরিবর্তন এসেছে। প্রথম পরিবর্তন হলো তারা নিজেদের মধ্যে যে সকল অন্তর্দ্বন্দ্ব ছিল, কলহ ছিল, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত ছিল, সেগুলো তারা দূর করে একত্র হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছে। আমাদের দেশে যারা মাজারপন্থী পীরপন্থী অনেক পীর আছেন, তাদের বাড়িতে পূর্বপুরুষগুলো মাজার আছেন, যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, তাকে কেন্দ্র করে যে একটা কমিউনিটি, তো তাদের সঙ্গে আবার দেখা গেল জামায়াত ইসলামের একটা সম্পর্কটা কখনোই ভালো ছিল না। আবার মাজারের বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকে সিটিং পীরকে কেন্দ্র করে তারা দিনের সেবা করেন, দিনের খেদমত করেন, যেমন আটরশির পীর আছেন, তুলতুলির পীর আছেন, চরমনায়ের পীর আছেন। তো ওনাদের সঙ্গে আবার দেখা গেল জামাতের সম্পর্ক ভালো না। আবার আরেকটা গ্রুপ আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আরেকটা গ্রুপ আছেন আহলে হাদিস। এরকম অসংখ্য গ্রুপ রয়েছে ইসলামের মধ্যে, বাংলাদেশে কর্মরত, এবং তাদের সবারই অনুসারীর সংখ্যা লাখ লাখ। তো এই শক্তিটি আলাদা হয়ে যাওয়ার কারণে সরকার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করেছে, আর এদেরকে আওয়ামী লীগ একেবারে চোখ বুঝে নির্যাতন করতে পেরেছে। তো এই যে অভ্যুত্থানের পরে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, একটা রেনেসাঁ তৈরি হয়েছে, এবং তারা যে কোনো মূল্যে একত্র হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, এবং আগামীতে একটি রাজনৈতিক দলের ব্যানারে একত্র হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল এবং রাষ্ট্র ক্ষমতা আসীন হওয়ার জন্য তারা এই সময়টিতে ধীর স্থিরভাবে এগিয়ে যাচ্ছে, যা কিনা ভারতের জন্য রীতিমতো একেবারে থ্রেট, এর চেয়ে বড় থ্রেট আর হয় না। 18 কোটি মানুষের দেশে যদি 90% মুসলমান হয়, এই মুসলমান একত্র হলে কি পরিণতি ভারতের জন্য হতে পারে সেটা ভারত খুব সহজে বুঝতে পারে। 2 নম্বর হলো তারা আওয়ামী লীগকে যতটা শক্তিশালী মনে করেছিল, তাদের উপর যেভাবে নির্ভর করেছিল, এটি যে এখন তাদের জন্য কত বড় ভুল, ঝুঁকি এবং বুমেরাং হয়ে পড়েছে, এটা এখনো তারা আন্দাজ করতে পারছে না। ভারতে হাসিনা বিরোধী স্লোগান চলছে, তাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য মোদী সরকারের প্রচন্ড চাপ চলছে। আর এদিকে ভারত বন্ধু হিসেবে বাংলাদেশে যে সকল লোকজন বিভিন্ন সময় বগল বাজাতে, বিশেষ করে জাতীয় পার্টির প্রত্যেকটা লোক, বিশেষ করে জিএম কাদের গ্রুপের যারা লোকজন রয়েছে, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। সকাল বিকাল ইয়ানফসি করে এই বিভিন্ন পীর মাশায়েখদের, জামাত নেতাদের, তাদের পিছনে ঘোরার জন্য রীতিমতো লাইন দিয়ে আছে ডক্টর ইউনূস। তো এই মুহূর্তে আসলে জনগণের গণঅভ্যুত্থানের ফসল তিনি এখনো এই পুরো পলিটিক্সটিকে আত্মস্থ করতে পারেননি। পলিটিক্সটা এখন মূলত জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা একটা জায়গাতে একত্র হওয়ার চেষ্টা করছে, এবং বিএনপির নেতৃত্বে অন্যান্য যারা রাজনীতি করেন, ধর্মভিত্তিক রাজনীতির বাইরে, তারা একত্র হওয়ার চেষ্টা করছেন। তো এই যে দুটো গ্রুপ, এই দুটো গ্রুপের মধ্যে বিএনপির লোকজন জিএম কাদেরকে স্থান দেবে না, এটা একেবারে নিশ্চিত। তো কাজেই পুরো বাংলাদেশে যে একটা অস্থির অবস্থা হয়েছে, এবং একজন আরেকজনের সঙ্গে কোনো অবস্থাতে এখনও একটা বন্ধন করার মতো পরিবেশ তৈরি হয় নাই, যার ফলে উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তাদের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড করা খুবই কঠিন হয়ে পড়েছে। এবং এই যে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট, অর্থাৎ ইসলামপন্থীদের ভারত বিরোধী সেন্টিমেন্ট, বিএনপির ভারত বিরোধী সেন্টিমেন্ট, এবং তাদের যারা লোকজন রয়েছে তারাও এখন উল্টো ভারতকে যেভাবে গালাগাল করছে, এটির ফলাফল আমরা সীমান্তে দেখতে পাচ্ছি। 2009 থেকে এখন পর্যন্ত ভারত যে প্রতাপ নিয়ে আমাদের সীমান্তে তাণ্ডব চালিয়েছে, যখন যেভাবে ইচ্ছে সেভাবে তারা করেছে, এবং ঘটনা আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে অনেক লোককে তারা ধরে নিয়ে গেছে ভারতীয়রা। বিমানবন্দরে তাদের এজেন্ট থাকতো, আর ইচ্ছে করলে যে কোনো লোককে গলা ধাক্কা দিয়ে তারা প্লেনে তুলে দিল্লি নিয়ে যেতে পারতো, কলকাতা নিয়ে যেতে পারতো, এরকম আমরা কথা শুনেছি। আর সীমান্তে যদি তারা 100টা মার্ডার করে ফেলতো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠ দিয়ে মিউ শব্দটি পর্যন্ত উচ্চারিত হতো না। তো এরকম একটা অবস্থায় যখন এই গণঅভ্যুত্থান হলো, তখন সেই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন একেবারে ইয়াং, যাদের বয়স 30 বছরের নিচে, 2জন সদস্য রয়েছেন আন্দোলনকারীদের বা সমন্বয়কদের প্রতিনিধি রূপে, তারাও ভারতকে যেভাবে হুমকি দিচ্ছেন, তাদের হুমকিতে দিল্লি পর্যন্ত কেঁপে উঠছে। তারা ভারতে গ্যাস লাইন বন্ধ করতে চাচ্ছে, ভারতের সঙ্গে আন্তঃবাণিজ্য বন্ধ করে দিতে চাচ্ছেন। তারপর অন্যান্য বিভিন্ন রকম যারা রাজনৈতিক নেতৃবর্গ আছে, তারা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছেন। এর প্রেক্ষিতে আমাদের যে বিজিবি, বর্ডার সিকিউরিটি গার্ড যারা রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের শক্তিমত্তা তৈরি হয়ে গেছে। এই শক্তির ফলে আমাদের সীমান্তে বিজিবি যেভাবে রুখে দাঁড়িয়েছে, এটা বিএসএফের জন্য রীতিমতো আতঙ্কের বিষয়, যেটা তারা কল্পনাও করেনি। যেমন দেখা গেল যে আগে ভারতীয় জেলেরা একেবারে নির্ভয়ে নিশ্চিতে বাংলাদেশে শুধু ঢুকতো না, বাংলাদেশের জেলেদেরকে ধরে নিয়ে যেত, এবং ধরে নিয়ে তারা ওখানে মুক্তিপণ আদায় করতো, চুরি করতো, ডাকাতি করতো, এবং এরা আমাদের যে টহল বোর্ডগুলো রয়েছে নৌবাহিনী, তাদেরকে পর্যন্ত পাত্তা দিত না। গত কয়েকদিন এরকম বেশ কয়েকটি গ্রুপকে বাংলাদেশের যে নৌবাহিনী বা কোস্টগার্ড তারা ধরে ফেলেছে, এবং ধরে তাদেরকে অ্যারেস্ট করে রেখেছে। এবং অতীতে যে কোনো সময় হতে এদেরকে যদি কখনো ধরা হতো, খুব বিনয়ের সাথে তোয়াজ করে তাদেরকে ফেরত দেওয়া হতো, সেই কাজটি করা হয়নি।
এমনকি কোনো পতাকা বৈঠকেরও কোনো প্রস্তাব দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে, যেটি ভারতকে ভীত সন্তুষ্ট করে ফেলেছে। এরপর সীমান্তে, যেগুলো এখানে বলা ঠিক হবে না, আরও কিছু ঘটনা ঘটছে। সীমান্তের যারা লোকজন তাদের মধ্যে ভয় চলে গেছে। আমি কয়েকটি ভিডিওতে দেখলাম যে শূন্য রেখা যেখানে রয়েছে সীমান্তের, এবং যেখানে সীমান্তে তারা কাঁটাতারে বেড়া নির্মাণ করেছেন, তার এই পাশে শত শত উৎসুক স্থানীয় যারা বাঙালি লোকজন তারা নির্ভয় দাঁড়িয়ে আছে, আর আশেপাশে কোনো ভারতীয় বাহিনীকে কিন্তু সেখানে দেখা যাচ্ছে না। এইগুলো একটা। এরপর আরেকটা হলো যে একটা গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি, যেটি এতে কাঁটাতারের বেড়া ছিল না। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারত সেই স্থানটিকে গুরুত্বপূর্ণ মনে করছে এবং ঝুঁকিপূর্ণ মনে করার কারণে সেখানে তারা কাঁটাতারের বেড়া দিয়ে সেই নিরাপত্তা বহু তৈরি করার চেষ্টা করেছিল, যেটি বিএসএফ এর এই যে উদ্যোগ, এটি আমাদের বিজিবি গিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। এবং শুধু বন্ধ করে দেয়নি, সেখান থেকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে, এবং ভারতের যারা কন্ট্রাক্টর ছিল তারা এই আমাদের যে বিজিবি তাদের সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে অতীতে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করতো, চ্যালেঞ্জ জানাতো বা নিজেদের ইচ্ছা মতো কাজ করতো, এবার সেই সাহস পায়নি। তো দেখলাম যে যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে বিএসএফ আর দাঁড়াতে সাহস পায়নি, সেখানে ভারতীয় সেনাবাহিনীকে টহল দেওয়ার জন্য নিয়োজিত করা হয়েছে, এবং অনেকগুলো ভারতীয় সেনাবাহিনীর গাড়ি সম্বলিত কয়েকটি ছবি ফেসবুকে দেখতে পেলাম। এবং অনেকে বলার চেষ্টা করছে যে শুধু এই সীমান্ত চুক্তি না, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিশাল যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গাতে ভারত দ্বিতীয় স্তরে, প্রথম স্তরে বিএসএফ, তারপরে দ্বিতীয় স্তরে বিএসএফকে সহযোগিতা করার জন্য সেখানে তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে। এবং সেখানে কি হচ্ছে সীমান্তের লোকজন ভালো বুঝেন, কিন্তু বাংলাদেশে ভিতরে বেশ একটা উত্তেজনা কাজ করছে যে না, এই প্রথম বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি তারা বাপের বেটার মতো, সাবেক বিডিআর এর মতো দাঁড়িয়েছে, আমরা ভারতীয় আগ্রাসনকে রুখে দেবো, আমরা ভয় পাই না। এবং আমাদের এই যে দেশপ্রেম, আমাদের যে আত্মত্যাগ এবং আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে স্পৃহা, এটার ফলে ভারত সেখানে বিজিবির পরিবর্তে সৈন্যবাহিনী সেখানে ডিপ্লয় করতে বাধ্য হয়েছে, এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি করতেও বাধ্য হয়েছে। এবং ভারতের সঙ্গে আমাদের সীমান্তে এমন কি আছে যে ওপারে যেতে হবে। তো এর মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ভারতের সীমান্তে পাড়ি দিতে গিয়ে বেশ নাজেহাল শিকার হয়েছেন, অনেকে ধরা পড়েছেন, অনেকে মারা পড়েছেন। এই ঘটনা আমরা দেখলাম। এবং ছাত্রলীগের একসময় খুব বর্ণাঢ্য রাজনীতির অধিকারী ইসাক আলী খান পান্না, উনিও ভারতের যে বিএসএফ এর গুলিতে মারা পড়েছেন ভারতের সীমান্তের মধ্যে। এই যে একটি অবস্থা, এটি আসলে কি? এটি কি গুজব, নাকি যে আমি যেভাবে বললাম এটা আসলে সত্য? আমাদের যারা দায়িত্বরত সাংবাদিক রয়েছেন, গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা রয়েছেন, মূলধারা গণমাধ্যম রয়েছেন, তারা যদি সীমান্তের এই খবরের হালনাগাদ বিষয়াদি জনগণকে অবহিত করেন, তাহলে এটা আমাদের অনেকের জন্য কল্যাণ করে নিয়ে আসবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।